আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্লোবাল হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের ম্যানেজমেন্ট অফ হিট স্ট্রোক সেশনে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শামসুজ্জামান, কোঅর্ডিনেটর হিসেবে আছি বিজিএচআরআই। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনারা জানেন যে আহ কিছুদিন আগেও হিট স্ট্রোক আমাদের খুব মহামারী আকার ধারণ করেছিল এবং এই হিট স্ট্রোকে বেশ কিছু মানুষ মারাও যায়। তো এই হিট স্ট্রোক আমাদের প্রায় সময় আমাদের আহ জন্য একটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা ইতিমধ্যেই আমরা হিট স্ট্রোকের প্রকোপ থেকে আল্লাহ আমাদেরকে রহমত করেছেন। বৃষ্টির প্রার্থনা হয়েছে, আমরা বৃষ্টি পেয়েছি। তারপরেও ভবিষ্যতে বা যে কোনো সময় আমরা হিট স্ট্রোকের আহ কবলে পড়তে পারি। এই জন্য আমাদের এই হিট স্ট্রোক সম্বন্ধে একটা ভালো ধারণা আমাদের সকলকেই থাকতে হবে। এই জন্যই আমাদের সেশনে আজকে ম্যানেজমেন্ট অফ হিট স্ট্রোকে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের অন্যতম মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার, যিনি প্রফেসর এন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন এবং প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া। এবং স্যার হচ্ছে ফাউন্ডার প্রেসিডেন্ট হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুরে। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা জানেন যে বিজিএচআরআই জেনারেল প্র্যাকটিসের সাথে সম্পর্কিত ডাক্তারদের স্কিল ডেভেলপমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে। এবং এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে আমাদের চলমান কিছু ওয়ার্কশপ আমরা প্রতি মাসেই আয়োজন করে থাকি এবং বিভিন্ন জাতীয় বিভিন্ন দুর্যোগ এবং দুর্যোগে যখন কোনো সেশন আয়োজন করার প্রয়োজন হয় আমরা সেই সেশনগুলো আয়োজন করি। তাছাড়া আমাদের নিয়মিত প্রোগ্রাম রয়েছে, আমাদের জিপি কোর্স। এখানে আমরা ডক্টরদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করে থাকি। তাছাড়াও আমাদের জেনারেল প্র্যাকটিসের সাথে রিলেটেড আমাদের আলট্রাসোনোগ্রাফি প্রোগ্রামও রয়েছে। তো আপনাদের এই জিপি কোর্সের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। তো আমরা আর দেরি করে না করে আহ, আমরা সরাসরি স্যারের সেশনে চলে যাই। আহ, স্যারকে স্যারের সেশনটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জামান ফর নাইস ইন্ট্রোডাকশন। আমরা আজকে আমরা ডিসকাস করব অথবা আমরা শেয়ার করব হিট স্ট্রোক। এই শব্দটি ইনফ্যাক্ট আমাদের কাছে নতুন না, আমরা বই পুস্তকে পড়েছি, পেপার পত্রিকাও এই শব্দটা দেখেছি, কিন্তু রিসেন্টলি এই শব্দটি অথবা গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাওয়াতে এই হিট স্ট্রোক শব্দটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতিমধ্যেই উল্লেখ সংখ্যক লোক মারাও গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সূত্রে বেশ কিছু লোক মারা গেছেন এবং অনেকেই অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিয়েছেন। কারণ দেখা যাচ্ছে গত এখানে দেখা যাচ্ছে হিট স্ট্রোকে একদিনে 17 জনের মৃত্যুর রেকর্ড। এটা একটা 29শে এপ্রিল 2024 ইত্তেফাকের নিউজ। এবং বলা হচ্ছে গত 76 বছরের ভিতরে রেকর্ড রেকর্ড ভাঙ্গা তাপ প্রবাহ, অর্থাৎ এত গ্লোবাল বাংলাদেশের তাপমাত্রা এত কখনো হয় নাই। আমরা শুনেছি মিডল ইস্টে, সৌদি আরব অথবা মক্কা শরীফে টেম্পারেচার 45 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখেছি, আমিও গিয়েছি এবং দেখেছি। কিন্তু আমাদের দেশের কনটেক্সটে আমরা 41, গত বছর 42 এবং এবার 42 ক্রস করেছে দেশের বিভিন্ন এলাকায়। অর্থাৎ তাপমাত্রা অনেক অনেক বেশি, যেটা আমরা আমাদের শরীর যেটাকে আমরা অ্যাক্টিভটাইজ করতে পারছে না, এবং ফলশ্রুতিতে অনেক হিট রিলেটেড ইলনেস দেখা দিচ্ছে। এবং আপনারা খেয়াল করুন, আমাদের শরীরের নর্মাল তাপমাত্রা হলো 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং আমাদের দেশে গত কয়েক ডিকেড ধরে আমরা দেখেছি
40°C এর বেশি তাপমাত্রা খুব কম, আর যদি হয়ও সেটা খুব ট্রানজিয়েন্ট টাইমের জন্য হয়, দেশের পার্টিকুলার 2-1টি এলাকায় হয়। কিন্তু এবার কিন্তু তা না, এবার 42 অর মোর দেন 42 দীর্ঘ সময় পারসিস্ট করেছে এবং দেশের অনেক অংশে, অনেক এলাকাতেই এই তাপমাত্রা দেখা গেছে, এবং তাতে করে ভালনারেবল গ্রুপ, পার্টিকুলারলি শিশু অথবা এল্ডারলি গ্রুপ অথবা প্রেগনেন্ট মা অথবা যারা ক্রনিক ইলনেস সাফার করতেছেন, তারা কিন্তু এই রোগে ভিকটিম এবং হিট রিলেটেড অনেক প্রবলেমে তারা সাফার করছেন। ইতিমধ্যেই সৃষ্টিকর্তার আপার মহিমা ইয়েতে সারা দেশে বৃষ্টি হয়েছে, টেম্পারেচার ফল করেছে, এবং এই ক্রাইসিসটা সাময়িকভাবে আমরা মিট আপ করতে পেরেছি। আগামীতে অথবা হয়তো আবারও এরকম একটা হিট ওয়েভ আসতে পারে এবং এই প্রবলেম হতে পারে। বিধায় এই শব্দটির সম্পর্কে আমরা বেশি বেশি জানবো এবং আমাদের সাধারণ জনগোষ্ঠীকে আমরা কিভাবে সেভ করব সেই ব্যাপারেও আমরা জানার চেষ্টা করব। আপনারা সকলে জানেন নর্মাল বডি টেম্পারেচার কত, এবং দ্যাট ইজ 36.4°C থেকে 37.2°C, দ্যাট ইজ 97 থেকে 99°F। এবং আমাদের এই যে ডায়নাল ভেরিয়েশন অফ টেম্পারেচার কিন্তু একটা পয়েন্ট আছে, সবচেয়ে কম থাকে সকাল 6টায় আর সবচেয়ে বেশি থাকে সন্ধ্যা 6টায়। এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। এই জন্য জানা থাকতে হবে যে সকাল 6টায় সবচেয়ে কম, তখন যদি কারো সে 99 বা প্লাস থাকে, তাহলে আমরা বুঝবো তার টেম্পারেচার বেশি। এবং আমরা আগের বইগুলোতে পড়েছি 97 থেকে 99°F, এর হলো ডায়নাল ম্যাক্সিমাম ভেরিয়েশন, কিন্তু এখন বলা হয় 99.5 অথবা 99.9 পর্যন্ত considered as normal, and it is particularly in the evening. This graph shows the diurnal variation. It is seen that at 4 a.m. or 6 a.m. it is seen 36°C. Again, it is seen at 8 p.m. it is about 37.5°C. That equivalent to more than 99, less than 100, but more than 99°F. This is diurnal variation in healthy individual, and that is considered as normal. আমি একটা কথা বলতে চাই এই চার্টের সাথে, আমাদের সকালবেলা কিন্তু প্রেসার বেশি থাকে, সন্ধ্যাবেলায় কম থাকে। ঠিক অপোজিট টেম্পারেচার, সকালবেলা টেম্পারেচার কম থাকে, সন্ধ্যাবেলা বেশি থাকে। Now, regulation of body temperature. Now, body temperature maintained within narrow range, এবং by balancing heat load with heat dissipation in the preoptic nucleus of the hypothalamus. অর্থাৎ হাইপোথ্যালামাসে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার আছে, এবং এই টেম্পারেচার রেগুলেটরি সেন্টার আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার রেঞ্জটা মেনটেন করেন। এবং এইটা দুইটা ফ্যাক্টর, একটা হিট লোড আর একটা হিট লস। লোড এবং হিট লস এই দুটো ব্যালেন্স মেনটেন করে, এবং দি বডিজ হিট লোড রেজাল্টস ফ্রম বোথ মেটাবলিক প্রসেস এন্ড অ্যাবজর্পশন অফ হিট ফ্রম দ্য এনভায়রনমেন্ট। নাও এই হিট লোডটা দুটো ভাবে, আমাদের বডিতে যে মেটাবলিজম হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার মাধ্যমে হিট তৈরি হয়। এট দ্য সেম টাইম এক্সটার্নাল এনভায়রনমেন্ট যদি খুব বেশি টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটা আমাদের শরীরে ইন করবে বাই ভেরিয়াস প্রসেসেস। সো দিস আর টু মেকানিজম by which heat are becoming মানে হিট লোড আমাদের শরীরে এই দুইটি মেকানিজমে আসতেছে, একটা হলো তৈরি হচ্ছে আর একটা হলো সারাউন্ডিংস থেকে আসছে। একটা জিনিস খেয়াল রাখুন, আমাদের হিউম্যান বডি কিন্তু এগেইনস্ট কোল্ড অনেক সহ্য ক্ষমতা বেশি, কিন্তু এগেইনস্ট টেম্পারেচার, হাই টেম্পারেচার সহ্য ক্ষমতাটা অনেক কম। এটা কিন্তু আমাদের জানতে হবে। এবং আরেকটা জিনিস,
এগেনস্ট হাই টেম্পারেচার এক্সপোজ হলে আমাদের ইন্টারনাল অর্গান গুলা ডিসফাংশনিং দ্যাট ইজ ডেভেলপ করে, অর্গান গুলা ইনঅ্যাক্টিভ হয় অথবা অ্যাক্টিভিটি আর নর্মাল থাকে না। নাও দ্য হিট লস, আমরা হিট তৈরি হয় দুইটি ভাবে, আমরা বললাম, আবারও বলি, ইন্টারনাল মেটাবলিজম মেকানিজম, আর একটা হলো সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে যদি আসে। সেকেন্ড হলো লস, হিট লস হয় বাই ফোর প্রসেস: ইভাপোরেশন, রেডিয়েশন, কনভেকশন এন্ড কন্ডাকশন। এবং আমাদের যে ইভাপোরেশন প্রক্রিয়াতে হিট লসটা সবচেয়ে বেশি হয়। এর নেক্সট হলো রেডিয়েশন, অ্যানাদার হলো কনভেকশন, দ্যাট ইজ ট্রান্সফার অফ হিট টু কুলার গ্যাস, আর একটা হলো কন্ডাকশন, direct heat transfer to an adjacent polar object. Conduction, convection, radiation, evaporation. By this four technique, way, we lost heat, that is dissipate heat from the body. Evaporation, radiation, convection and conduction. Among them, most important is evaporation. Acha, cooling in adverse situation আসেন when the ambient temperature is higher than the body's core temperature. Ambient মানে সারাউন্ডিং টেম্পারেচার। আমাদের বডির কোর টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কনভেকশন, কন্ডাকশন এন্ড রেডিয়েশন আর নো লঙ্গার ইফেক্টিভ। খুব ইম্পর্টেন্ট কথা। দেখেন, আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ইজ হাই, সারাউন্ডিং টেম্পারেচার খুব হাই, দেন কোর টেম্পারেচার, তখন কিন্তু এই যে এই মেকানিজম গুলো আর কাজ করবে না। এবং যখন হিউমিডিটি বেশি থাকবে তখন ইভাপোরেশন টেকনিকটা ইনইফেক্টিভ, এবং ডিহাইড্রেশন যখন হবে, শরীরের ফ্লুইড যখন লস হবে, কনকমিটেন্ট ইনক্রিজ ইন কোর বডি টেম্পারেচার, এবং প্রতি 1% লস বডির জন্য, ডিহাইড্রেশনের জন্য, ওয়েট লসের জন্য 0.4 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বেড়ে যাবে, কোর টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমাদের সারাউন্ডিংসে যদি টেম্পারেচার বেশি থাকে তখন এই হিট অ্যাডজাস্ট করার যে মেকানিজম, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, কোনোটাই আর ইফেক্টিভ হবে না। এট দ্য সেম টাইম যদি ডিহাইড্রেশনে সাফার করি, বডি ওয়েট যদি বডি ওয়েট ফল করে বাই ফ্লুইড লস, দ্যাট ইজ বাই ডিহাইড্রেশন, in that case core temperature will be increased. তাহলে আমরা এতক্ষণে আমরা বুঝতে পারলাম, আমরা আলোচনা করার চেষ্টা করলাম হোয়াট ইজ নর্মাল বডি টেম্পারেচার, ভেরিয়েশন অফ নর্মাল বডি টেম্পারেচার, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এবং এই রেগুলেশনটা হচ্ছে হাইপোথ্যালামাসে টেম্পারেচার সেন্টার আছে, সেই টেম্পারেচার সেন্টারটা অপটিক নিউক্লিয়াস দ্যাট রেগুলেটস টেম্পারেচার। এবং এই রেগুলেশনটা হলো একটা হলো হিট লোড আর একটা হিট লস। হিট লোডটা হচ্ছে দুইটি মেকানিজমে, হিট লস হচ্ছে চারটি মেকানিজমে। যখন সারাউন্ডিং টেম্পারেচার, কোর টেম্পারেচার বেশি হবে তখন এই টেকনিক গুলো আর নো লঙ্গার ইন ওয়ার্ক। নাও হোয়াট ইজ ফিভার? Persistent rise of temperature above normal range is called fever. অনেক রোগী এসে আপনাদের কাছে বলে, ডাক্তার সাহেব আমার 3 বছর, 5 বছর, 10 বছরের জ্বর। এটা হলো ফিলিং হট, অথবা বলে আমার গা খুব ঘামে, আমি রাতে ঘামে, অথবা এটসেট্রা। দিস আর নট নেসেসারিলি signify fever. Fever means record of temperature and that exceeds normal range. That is, normal range means 97 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। যদি এক্সিড করে এবং সেটা যদি পারসিস্ট করে, দেন ইট ইজ কনসিডার্ড অ্যাজ ফিভার। যেমন আমি চা খেলাম, চা খাওয়ার পরপরই যদি আমি থার্মোমিটারে টেম্পারেচার রেকর্ড করতে যাই তখন কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি হবে। দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ ফিভার। তাহলে ফিভার ইজ এলিভেশন অফ বডি টেম্পারেচার that exceeds daily variation and occurs in conjunction with an increase
ইন হাইপোথ্যালামিক সেট পয়েন্ট। এই যে হাইপোথ্যালামিক সেট পয়েন্ট এর অর্থ হলো আমাদের যে হাইপোথ্যালামাসে প্রিঅপটিক নিউক্লিয়াস, দ্যাট ইজ থার্মোরেগুলেটরি সেন্টার আছে, যখন কোনো ব্যক্তির ফিভার হবে তখন এই থার্মোরেগুলেটরি সেট পয়েন্টটা হাই আপ হয়ে যাবে when there is fever. But in case of heat stroke, এই থার্মোরেগুলেটরি সেট পয়েন্টটা কিন্তু বডি টেম্পারেচার বাড়া সত্ত্বেও এটা কিন্তু সেট পয়েন্টটা একই লেভেলে থেকে যাবে। দ্যাট ইজ বিফোর ফিভার, বিফোর হিট স্ট্রোক যে লেভেলে থাকে, যে পয়েন্টে থাকে ঠিক সেই পয়েন্টই থাকবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ফিভার অ্যান্ড হিট স্ট্রোক। তাহলে আবার বলি, ফিভারে থার্মোরেগুলেটরি পয়েন্ট, সেট পয়েন্ট, টেম্পারেচার রেগুলেটিং পয়েন্ট যেটা হাইপোথ্যালামাসে আছে, সেটার সেট পয়েন্টটা সেম থেকে যাবে। ইন কেস অফ ফিভার এটা হাই আপ হবে, এবং ফিলিং অফ হট অর সুইটি ডাজ নট নেসেসারিলি মিনস ইট ইজ ফিভার। নাও কাম টু দ্য hyperthermia. Hyperthermia is an example of high temperature and that is not a fever. Very important. Hyperthermia কিন্তু ফিভার না, এটা একটা হাই টেম্পারেচার। কেন ফিভার না? কারণটি হলো ইন কেস অফ ফিভার থার্মোরেগুলেটরি সেট পয়েন্টটা হাই আপ হবে, কিন্তু ইন কেস অফ হাইপারথার্মিয়া এই সেট পয়েন্টটা জাস্ট বিফোর ফিভার অর বিফোর হিট স্ট্রোক যে পয়েন্টে থাকে ঠিক সেই পয়েন্টে থাকে। It is characterized by uncontrolled increase in body temperature due to failure of thermoregulation. Hypothalamic set point remains unchanged. So this is the basic difference between fever and hyperthermia. Hyperthermia means high temperature, and the thermoregulator set point remains normal. Fever means high temperature, thermoregulator set point is high up. এবং এই হাই আপ হওয়ার জন্য বডি তখন মনে করে এটাই নর্মাল, এই টেম্পারেচারই নর্মাল, এবং সেটাকে ধরে রাখার জন্য হিট লসটা প্রিভেন্ট করে এবং টেম্পারেচারটা তখন বেড়ে যায় ইন কেস অফ ফিভার। নাও কাম টু দ্য হিট রিলেটেড ইলনেস। There are a lot of clinical condition related with heat related illness, যেমন হিট ইডেমা, হিট ক্র্যাম্পস, হিট সিনকপ, হিট এক্সারশন, হিট র্যাশ, হিট স্ট্রোক. Now we are now discussing one by one. In short, heat edema. Heat edema means mild swelling to the limbs during the first few days of heat exposure. আমার হিটে যদি আমি এক্সপোজড হই, ইনিশিয়ালি মাইল্ড একটা ইডেমা হতে পারে। Now come to the heat cramps, muscle cramp or spasm. During heat-related illness, there may be fluid loss, there may be dehydration, there may be electrolytes loss, that is sodium loss. In case of these conditions, there may be spasm or cramps in the muscle, that is known as heat cramps. In that case, person যদি ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইড সাফিসিয়েন্ট পরিমাণে ইনটেক করে, তাহলে এই হিট ক্র্যাম্পসটা ইমপ্রুভ করবে। নেক্সট, হিট সিনকপ, ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস ইন দ্য কনটেক্সট অফ হিট এক্সপোজার। এবং এই হিট সিনকপটা হচ্ছে ডিউ টু হাইপোভলিউমিয়া অর ফ্লুইড লস অর লস অফ ইলেকট্রোলাইটস, দেয়ার মে বি হিট সিনকপ। হিট এক্সারশন, এখানে হলো ইনএবিলিটি টু কন্টিনিউ অ্যাক্টিভিটি ডিউ টু হিট স্ট্রেস। এই যে হিটে এক্সপোজড হলো এবং এখানে সোয়েটিং থাকবে, স্কিনটা ক্ল্যামি থাকবে, ফ্লুইড লস থাকবে, লস অফ ইলেকট্রোলাইটস থাকবে, পেশেন্ট মে বি কনফিউজড, দেয়ার মে বি টেকিকার্ডিয়া, দেয়ার মে বি হাইপোটেনশন, এবং পেশেন্ট ইজ এক্সস্টেড, not able to do any work. Patient may be confused sometimes. This is called heat exhaustion. And lastly, heat stroke. In this condition, skin temperature is high, absence of sweating, core temperature is increased, patient may be confused, or there may be loss of consciousness. That is heat stroke. The heat exhaustion এবং হিট স্ট্রোক
পার্থক্য হলো ইন কেস অফ হিট এক্সজেশন দেয়ার ইজ সোয়েটেনিং এবং ক্লামি স্কিন। ইন কেস অফ হিট স্ট্রোক there will skin dry, no sweatening, and core temperature is very high. So heat stroke is extreme form of exposure to warm environment, and in this condition, body's internal mechanism fails to lose its heat by several mechanisms, which normally comes into play. But in this condition, these mechanisms are failed. Now, heat stroke is defined as an elevated core body temperature, usually 105 degree Fahrenheit or more, associated with central nervous system dysfunction in the setting of large environmental heat load that cannot be dissipated. So এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা হলো কোর বডি টেম্পারেচার বেড়ে যাবে, নার্ভাস সিস্টেম ডিসফাংশন হবে এবং কোর টেম্পারেচার বেড়ে যাবে এবং সেই টেম্পারেচার বাড়লে যে আমাদের ইন্টারনাল মেকানিজম সেই টেম্পারেচার লস করার যে মেকানিজম দ্যাট ইজ পেরিফেরাল ইনক্রিজ পেরিফেরাল সার্কুলেশন, vasodilatation and excessive sweatening, এই মেকানিজম গুলো ফেল করবে এখানে। It is a potentially fatal condition, requires rapid identification and treatment. Two types of heat stroke, একটা হলো নন এক্সারশনাল আর একটা হলো এক্সারশনাল। নন এক্সারশনাল means it is not due to exertion and occurs in the setting of large environmental heat load that cannot be dissipated. Non-exertional অর্থাৎ পেশেন্টের কোনো এক্সারশন হয় নাই, পেশেন্টের কোনো এক্সারসাইজ নাই, কিন্তু লার্জ এনভায়রনমেন্টাল হিটে এক্সপোজড হয়েছে, কিন্তু এক্সপোজড হতে তার কোর টেম্পারেচার ইনক্রিজ করছে, কিন্তু যেহেতু থার্মো রেগুলেটর সেট পয়েন্টটা নর্মাল থেকে যাচ্ছে যার জন্য হিট লস হচ্ছে না। আর একটা হলো এক্সারশনাল হিট স্ট্রোক, occurs in otherwise healthy individual who engage in heavy exercise during periods of high temperature, অর্থাৎ সারাউন্ডিং টেম্পারেচার খুব হাই, সে এই মুহূর্তে টেম্পারেচার 41 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি সে নর্মাল অর ইনক্রিজড, কেউ যদি হেভি এক্সারসাইজ করে ইন দিস এনভায়রনমেন্ট দেয়ার মে বি হিট স্ট্রোক। এটাকে বলা হয় এক্সারশনাল হিট স্ট্রোক, দ্যাট ইজ আফটার এক্সারশন heavy muscle work there may be heat production. At the same time, the surrounding environment also having high temperature. So in this condition, dissipation of heat can be possible. This is called exertional heat stroke. So there are two types of heat stroke, একটা non-exertional or একটা exertion. Now the important factors acts as a precipitating factor for heat stroke: chronic illness like cardiovascular illness, neurological illness, psychiatric illness, obesity, pregnancy, anhidrosis, physical disability, extremes of age, use of some recreational drug like alcohol, cocaine, and some common drugs, beta blockers, diuretics, or anticholinergic agents. So these are the situation which may act as a precipitating factor for heat stroke. Now the pathogenesis of heat stroke, yes, in case of heat stroke, that is core temperature increased, there may be dysfunction of the vital organs due to exposure to high temperature, and there may be ischemia of the vital organs and due to diminished blood flow. Because in case of heat stroke, then there is loss of heat loss mechanism. In this condition, there may be hypovolemia, peripheral circulation sometimes increase, vital organ become there is hypoperfusion of the vital organs, dysfunction of the vital organs. এবং another increased sweating results in dehydration, blood pools in the etc. And at the same time, effective blood volume কমে যায়. So in case of heat stroke, initially কিন্তু exposure to heat
there may be a compensatory mechanism by which body try to lose its heat by several mechanisms. But after a period of after some time, it mechanism become fails. There is loss of sweatening. Skin becomes dry. Internal core temperature is high. The organs are exposed to high core temperature. There is dysfunction of the organ. One thing, in case of fever, when there is temperature set point is high up, body try to preserve heat inside the body, and there is fever. Again, after a period of time or after taking antibiotic, at first thermoregulatory set point are down to the at normal level. Then body try to lose its heat by several mechanisms, and one is by increased flow of circulation to the periphery, and there is excessive sweating. So, in case of fever, conserve uh, in case of fever, uh, that is টেম্পারেচার ধরে রাখার জন্য এবং টেম্পারেচার লস করার জন্য মূলত টেম্পারেচার রেগুলেটরি সেট পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট ইন কেস অফ হিট স্ট্রোক, এই টেম্পারেচার রেগুলেটিং সেন্টার অথবা থার্মো রেগুলেটরি সেন্টার অর টেম্পারেচার সেট পয়েন্টটা সাধারণত নর্মাল থাকে, যার জন্যে পেশেন্ট কোর টেম্পারেচার বাড়া সত্ত্বেও হিট লস করতে হবে এই সেন্স বোধটা থাকে না শরীরে। যার জন্য হচ্ছে কি কোর টেম্পারেচার বেড়ে গেছে, কিন্তু হাইপোথ্যালামাসের যে প্রিঅপটিক নিউক্লিয়াস সেটা কিন্তু সেট পয়েন্টে ঠিক থাকার জন্য বডি মনে করে তার এক্সেস টেম্পারেচার নাই, সো টেম্পারেচার লস করারও কোনো দরকার নাই। যাবো আমরা, এইটি হলো মূল কথা। অর্থাৎ হাইপোথ্যালামাস, প্রিঅপটিক নিউক্লিয়াস, that is called temperature regulating center, a setting type very important in case of fever, in case of heat stroke. In case of heat stroke, সেট পয়েন্টটা নর্মাল থাকাতে বডি মনে করে আমার কোর টেম্পারেচার ঠিক আছে, সো হিট লস করার কোনো দরকার নাই। এবং এর জন্য কিন্তু এত সব প্রবলেম, ইন্টারনাল বডির অর্গানগুলো তখন এক্সেস টেম্পারেচারে ডিসফাংশন শুরু হয়, আলটিমেটলি ভাইটাল অর্গান ইনজুরি হয় এবং পেশেন্ট কনফিউজড, ডিসওরিয়েন্টেড, লস অফ কনসাসনেস, আলটিমেটলি ডেথ হতে পারে। একটা জিনিস, আমাদের শরীর কিন্তু অনেক অ্যাডভার্স এনভায়রনমেন্টে কিন্তু আমরা নিজেকে মানায় নিতে পারি, যেমন ডিহাইড্রেশন অথবা এক্সেস ফ্লুইড ইনটেক হলো, কিডনি বের করে দিল। ডিহাইড্রেশন হলো তখন শরীর বডি লসটাকে, ফ্লুইড লসটাকে কমায় দিয়ে যতটুকু আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করে, যেমন প্লাজমা ভলিউম এক্সপানশন হয় অনেক সময়, ইমপ্রুভ কিডনিস ব্লাড ফ্লো, অথবা লোয়ার থ্রেশহোল্ড ফর ইনিশিয়েশন অফ সুইটিং। হ্যাঁ, সুইটিং বাড়ানোর জন্য থ্রেশহোল্ডটা কম করে দেয়, অথবা সুইটিং কমার জন্য থ্রেশহোল্ডটা বাড়ায় দেয়। বিভিন্ন মানে যখন যা দরকার ঠিক তাই করে। যেমন আমরা এক্সেস লবণ খেলাম, কিডনি কিন্তু লবণটাকে বের করে দেয়, আবার খুব কম লবণ খেলাম, কিডনি কিন্তু লবণটাকে কনজার্ভ করে। সো আমাদের এই যে ইন্টারনাল হোমিওস্ট্যাটিক মেকানিজম, এটা এক্সেলেন্টলি কাজ করে যাচ্ছে, যখন যেটা দরকার সেটাই করতেছে। তবে এটা যদি এক্সিড করে, রেঞ্জ এক্সিড করে, তখন কিন্তু বিপত্তি ঘটে, তখন আর পেরে ওঠে না। এবং এখানে খেয়াল করুন, পেশেন্ট হু প্রেজেন্ট টু দ্য হসপিটাল উইথ হিট স্ট্রোক হ্যাভ 21 to 63% mortality, এবং mortality correlates with the degree of temperature elevation, time of initiation of cooling measures, and number of organ system affected, and development of DIC. So mortality is related with vital organ damage. এবং সে কত টেম্পারেচারে
এলিভেশন হয়েছে, কতটুকু হয়েছে, কত সময় ধরে হয়েছে, এবং কুলিং মেজার কখন ইনিশিয়েট করা হয়েছে, এবং ভাইটাল অর্গানগুলোর অ্যাকচুয়াল পজিশন কি, এর উপরে ডিপেন্ড করে মর্টালিটিটা, এবং রিস্ক অফ ডেথ ইনক্রিজেস সাবস্টেন্সিয়ালি ইন পেশেন্ট হুড প্রেজেন্ট উইথ অ্যানিউরিয়া, কমা অর কার্ডিওভাস্কুলার ফেলিওর। তাদের এই সমস্ত প্রবলেম থাকলে ডেথের চান্স অনেক অনেক গুণে বেশি। একটা জিনিস, হাই টেম্পারেচার এবং হিট স্ট্রোক আমরা ইনিশিয়ালি কিভাবে বুঝবো? যেমন আমি বলি, একটা পেশেন্ট আসলো, 3 দিন হলো তার রানিং নোজ, ম্যালেজ, উইকনেস এবং ফিভার। এখানে যদি আমি টেম্পারেচার বেশি পাই, আমরা এটা ধরে নেব ইট ইজ ফিভার, ইট ইজ নট হিট স্ট্রোক। অন দ্য আদার হ্যান্ড, দেখলাম ফিভার হিস্ট্রি নাই, অথবা তার ফিভার তো করার মতো কোনো ক্লিনিক্যাল কন্ডিশন নাই যে এর জন্য এই ফিভারটা হতে পারে, তার ইটিএ নাই, সোর থ্রোট নাই, অথবা এন্টারিক ফিভার অথবা আদার কজেস অফ কমন ফিভার লাইক কোনো হিস্ট্রি নাই। জাস্ট এনভায়রনমেন্টাল টেম্পারেচার খুব বেশি, হিউমিডিটি বেশি, এবং পেশেন্ট এক্সপোজড হয়েছে এমন একটা এনভায়রনমেন্টে, অথবা তার ফ্লুইড ইনটেক কম, এবং পেশেন্ট কনফিউজড, তার হাইপোটেনশন ডেভেলপ করেছে, ইউরিন আউটপুট কমে গেছে, তখন আমরা কিন্তু চিন্তা করতে পারবো যে ইট মাইট বি এ কেস অফ হিট স্ট্রোক। এবং পেশেন্ট ইজ চিলড্রেন or elderly or pregnant or have been suffering from chronic illness or athletes, unaccustomed exercise করেছে একজন, সেও হতে পারে, অথবা অ্যাথলেটস প্র্যাকটিসটা বেশি করেছে, ওইরকম একটা সিচুয়েশনের পরে যদি কেউ হাই টেম্পারেচার, ওর বডি টেম্পারেচার উইথ ডিসওরিয়েন্টেশন নিয়ে আসে, think about it's a case of heat stroke. দেখেন, elevated core body temperature usually in excess of 105 degree Fahrenheit but may not exceed 40, particularly if cooling measures are initially alive. আচ্ছা, ভাইটাল সাইন abnormality থাকবে, যেমন ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ওয়াইড পালস প্রেশার, হাইপোটেনশন, এবং পেশেন্ট অনেক সময় উইকনেস, লেথার্জি, নশিয়া এন্ড ডিজিনেস। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জ্বরের পেশেন্ট কিন্তু এক্সেসিভ সোয়েটিং হয়, ফ্লুইড ইনটেক ঠিক মতো না করলে কিন্তু উইকনেস, লেথার্জি, নশিয়া, ক্র্যাম্পস এগুলো নিয়ে আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে জ্বরের একটা অবভিয়াস কারণ আমরা পাবো, কিন্তু হিস্ট্রোকের ক্ষেত্রে জ্বরের ইনক্রিজ টেম্পারেচারের অবভিয়াস কোনো কারণ পাবো না। আমরা কারণটা খুব শর্ট ডিউরেশনে পাবো, এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর বলেই দিবে ইট ইজ নট ডিউ টু ইনফেকশন, ইট ইজ নট ডিউ টু এনি ড্রাগস, it is not due to artificial production of temperature. Probably it is due to exposure to high temperature or exposure to such environment where temperature is increased at the same time loss mechanism fails. Think about might be a case of হিট স্ট্রোক। অ্যাকচুয়ালি ক্লিনিক্যালি কিন্তু এটা কখনো বোঝা কঠিন অনেক সময়, যে থার্মোরেগুলেটর সেট পয়েন্ট ঠিক আছে না ঠিক নাই, এটা অ্যাবসলিউটলি থিওরিটিক্যাল কথা। কিন্তু আমরা ফ্রম হিস্ট্রি, ফ্রম ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে আমরা কিন্তু অনেকটা বুঝতে পারবো। আমার পেশেন্টটা খুব এল্ডারলি, আমার পেশেন্টটা দীর্ঘদিন ডায়াবেটিস, আনকন্ট্রোল অর কন্ট্রোল, এই পেশেন্টের ইউটিআই নাই, সোর থ্রোট নাই, অথবা ফিভার ফর ফিউ ডেজ, এরকম কোনো হিস্ট্রিও নাই। ইন দিস কেস যদি এরকম কোর টেম্পারেচার অনেক হাই এবং কনফিউশন নিয়ে আসে, আমরা কিন্তু হিট স্ট্রোক চিন্তা করবো। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, পেশেন্ট হ্যাভিং ডিজুরিয়া, বার্নিং সেন্সেশন, এবং আমরা দেখলাম ইউরিনে প্লাচ্ছে, এবং পেশেন্টের টেম্পারেচার হাই, পেশেন্ট লেথার্জিক, কনফিউজড, এইটা কিন্তু আমরা চিন্তা করব দিস ইজ এ কেস অফ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, পেশেন্ট হ্যাভিং হাই ফিভার, এক্সেসিভ সুইটিং, fluid loss, electrolyte loss, and this is due to high, that is fever, not hyperthermia or not heat stroke. এখন physical findings in case of heat stroke, patient temperature, স্কিনটা হট থাকবে, নন সুইটি হবে, ফেবুল হবে পালস রেট, ব্লাড প্রেশার ফল করবে, পেশেন্ট কনফিউজ থাকবে, ডিসওরিয়েন্টেড থাকবে, এবং সামটাইমস
পালমোনারি নন কার্ডিওজেনিক পালমোনারি ইডেমা হতে পারে, অথবা ইডেমা, অথবা স্কিন র্যাশ, ব্লিডিং এটসেট্রা কমপ্লিকেশন হতে পারে। নিউরোলজিক্যাল ডিসফাংশন ইন এনি ফর্ম হতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল চেঞ্জ অফ মেন্টাল ফাংশন, স্লার্ড স্পিচ, ইরিটেবিলিটি, inappropriate behavior, agitation, ataxia, delirium, seizure, coma, etc. হতে পারে। স্কিন ইউজুয়ালি হিট স্ট্রোকে সাধারণত ড্রাই থাকে। কমপ্লিকেশনস আর AKI অথবা লিভার ইঞ্জুরি, অথবা কার্ডিয়াক ফেইলিওর, ARDS, rhabdomyolysis, neurological features. Stroke is made clinically based upon an elevated core temperature, যেটা আমি বলেছি, সেন্ট্রাল নার্ভাস ডিসফাংশন বলেছি, আর একটা হলো এক্সপোজার টু সিভিয়ার এনভায়রনমেন্টাল হিট। সো আমরা কখন কখন আমরা চিন্তা করব দিস পেশেন্ট হ্যাভ স্ট্রোক? একটা হলো কোর টেম্পারেচার বেশি, নাম্বার 1। 2 নম্বর, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসফাংশন থাকবে, পেশেন্ট ড্রাউজি, ডিসওরিয়েন্টেড, কনভালশন এটসেট্রা থাকবে। 3 নম্বর হলো এক্সেস মানে এনভায়রনমেন্টাল হিটে সে এক্সপোজড আছে হিস্ট্রিতে। এই 3টা পয়েন্ট থাকলে আমরা বলতে পারি দিস পেশেন্ট মাইট হ্যাভ heat stroke. On the other hand, patients generally have increased susceptibility to heat due to age or underlying medical conditions and lack an alternative explanation for their hyperthermia. অর্থাৎ ইনফেকশনের হিস্ট্রি নাই, কোনো ডিজিজ কন্ডিশন নাই, এবং যেটা দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারবো ইনক্রিজ কোর টেম্পারেচার, তখন আমরা বলতে পারি ইট মাইট বি কেস অফ হিট স্ট্রোক। A thermometer is most important for recording temperature, and it must be used to assess and monitor heat stroke patient. X-rays should be obtained, may be normal or there may be edema. ECG may shows a lot of abnormal findings, for example, conductive disturbances, non-specific ST2 changes, or there may be myocardial ischemia, or there might have myocardial infarction. So there is no specific finding in X-rays. There may be lots of finding, but no one is characteristic of heat stroke. There may be coagulopathy, there may be renal injury, renal failure, hepatic dysfunction, elevated serum troponin, leukocytosis. There may be CSF abnormality. Now, regarding management, so any person labeled as heat stroke, তাকে আমরা করব adequate airway protection দেব, breathing এবং circulation, that is ABC management, as because patient is confused, disoriented, so breathing is important, circulation is important, at the same time airway is important to maintain it. Next, treatment of hyperthermia with rapid cooling, ট্যাপ ওয়াটার হতে পারে, অথবা কোল্ড ওয়াটারে আমরা স্পঞ্জ করতে পারি, অথবা তাকে ট্যাপ ওয়াটারে রেখে দিতে পারি, কোল্ড ওয়াটারে রেখে দিতে পারি। ফ্লুইড ডেপ্লিশন থাকলে, ইলেকট্রোলাইট ডেপ্লিশন থাকলে সেটাকে রিপ্লেস করব, এবং আর্লি ডায়াগনোসিস করব, এবং ট্রিটমেন্ট কমপ্লিকেশন থাকলে সেটাকে ট্রিটমেন্ট করব। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা হলো, যে কোনো হিট স্ট্রোকের পেশেন্ট যদি ওয়ান্স ডায়াগনোজ, তাকে কুল একটা এনভায়রনমেন্টে নিয়ে যাবো। আমরা ফ্যান ছেড়ে দিতে পারি, আমরা গ্যাস্ট্রিক লেভারেজ দিতে পারি বাই কোল্ড ওয়াটার, আমরা আইভি কোল্ড ওয়াটার ইনফিউশন করতে পারি, অর্থাৎ টোটাল এনভায়রনমেন্টটা এর জন্য কুল থাকে, সো দ্যাট তার হিটটা আস্তে আস্তে ফল করবে। এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টে যখন টেম্পারেচার বেশি থাকবে না, তখন ডেফিনেটলি by different mechanism heat loss হবে। আচ্ছা, এখানে হচ্ছে কুলিং স্ট্র্যাটেজি কিন্তু অনেক আছে, আমরা বাই দিস টাইম কিছুটা বলেছি, এবং সেই কুলিং স্ট্র্যাটেজি গুলো আমরা বললাম আবারও, কুল এনভায়রনমেন্টে নেবো, ক্যান্সারে দেবো, টিপিট স্পঞ্জিং করবো, গ্যাস্ট্রিক লেভারেজ দেবো বাই কোল্ড ওয়াটার, আইভি কোল্ড ওয়াটার এটসেট্রা দেবো। এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু তেমন কোনো কিছুই নাই, there is no specific pharmacological treatment for heat stroke. Moreover, drugs used to reduce fever such as acetaminophen অথবা NSAID, এগুলোও দিতে নিষেধ করেছেন। এগুলোর কারণ sometimes increases or aggravates the complication. So
pharmacological treatment is inappropriate, inadequate in the management of heat stroke, mostly supportive measures এবং এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো রিমুভ দ্য পার্সন ফ্রম সাচ অ্যান এনভায়রনমেন্ট হোয়ার হি ডেভেলপস হিট স্ট্রোক। সো একটা কুল এনভায়রনমেন্ট, একটা রুমে নিয়ে গেলাম যেখানে রোদ নাই, যেখানে হালকা ফ্যানের বাতাস, এনভায়রনমেন্টটা কুল, এবং কমন কিছু মেকানিজম দ্যাট ইজ স্টিপিড স্পঞ্জিং অথবা আইস আইস কোল্ড ওয়াটার স্পঞ্জিং এটসেট্রা। আচ্ছা আচ্ছা, এখানে কুলিং টেকনিকের ভিতরে কিছু কথা বলা আছে। আইস ওয়াটার ইমার্শন, ওয়েট টাওয়ালস, ইভাপোরেটিভ এন্ড কনভেক্টিভ কম্বাইন্ড, এয়ার কন্ডিশন রুম, intravenous water, intravenous room temperature saline, etc. Now, how we prevent heat stroke? এক নম্বর হলো ensure adequate hydration, very important. যে কোনো ওয়ার্ম এনভায়রনমেন্টে এক্সপোজড হলে অথবা টেম্পারেচার যখন বেশি হবে, আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ডিহাইড্রেশন যেন না হয়। এবং WBGT, ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার, এটা ক্যালকুলেশন করা হয় 3টি পয়েন্টকে ভিত্তি করে। একটা হলো টেম্পারেচার, একটা হলো হিউমিডিটি, আর একটা হলো এয়ার উইন্ড স্পিড। এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি এলাকা WBGT ক্যালকুলেশন করে আছে, এবং আমরা সবসময় দেখব WBGT আমার এই এনভায়রনমেন্টে এখন কত আছে, তার উপরে ভিত্তি করে আমার ওয়ার্ক প্ল্যানটা ঠিক করতে হবে। কারণ এরকম যদি WBGT যত বেশি হবে তত রিস্ক, যত কম হবে তত সেফ। এডুকেশন অফ অ্যাট রিস্ক পার্সনস এবং হাই রিস্ক যে গ্রুপটা আছে তাদের আমরা এডুকেশন দেব রিগার্ডিং স্টেইং ইন ওয়ান এনভায়রনমেন্ট আর হট এনভায়রনমেন্টে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, তাদের আমরা হেলথ এডুকেশন দেব। এবং যদি তারপরেও কোনো ব্যক্তিকে যদি এরকম একটা এনভায়রনমেন্টে এক্সপোজড হতেই হয় অথবা কাজ করতেই হয়, তাকে আমরা অ্যাক্লিমেটাইজেশন প্র্যাকটিস করব। অর্থাৎ ইনিশিয়ালি অল্প কিছুক্ষণ এইরকম এনভায়রনমেন্টে কাজ করবে, আবার রেস্ট নেবে এবং হাইড্রেশন হবে, ইলেকট্রোলাইজ দেওয়া হবে, আবার পরের দিন হয়তো আরেকটু বেশি। এইভাবে অ্যাক্লিমেটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং অ্যাক্টিভিটি ইন সাচ এনভায়রনমেন্ট। এই যে WBGT is in apparent temperature measurement taking into account temperature of the environment or core temperature, humidity, wind speed. So these are important. একটা হলো হিট ইন্ডেক্স, একটা হলো WBGT। হিট ইন্ডেক্সের ভিতরে শুধু টেম্পারেচার এবং হিউমিডিটি, আর WBGTর ভিতরে এর সাথে ওয়াইন্ড স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য WBGT খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন আর্মিরা অ্যাথলেটস এক্সারসাইজ করে, আর্মিরা কাজ করে, তখন কিন্তু এই সমস্ত প্যারামিটার দেখে ওয়ার্ক প্ল্যানটা ঠিক করা হয়। যেমন এখানে ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে WBGT ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের দিয়েছে ফ্ল্যাগ যদি গ্রিন হয়, যদি এই রেঞ্জে থাকে, খেয়াল করুন WBGT যদি 82 থেকে 84.9 এর ভিতরে থাকে তাহলে এটা বলবো গ্রিন, অর্থাৎ এভরিথিং ক্যান বি অ্যালাউড। ইয়েলো মে বি অ্যালাউড, রেড নো স্কোপ অফ ডুইং এনি ওয়ার্ক ইন দিস WBGT রেকর্ডিংস। দ্যাট ইজ টেম্পারেচার যদি 88 থেকে 89.9 পয়েন্ট হয় WBGT, তখন কিন্তু রেড অ্যালার্ট, অর্থাৎ এক্সপোজার অথবা এরকম এনভায়রনমেন্টে কাজ করার কোনো সুযোগ নাই। নাও প্রিভেন্টিভ মেজার্স বেসড অন WBGT প্রিপেয়ারনেস, আমরা ওই এলাকার WBGT দিকে প্রিপেয়ার করবো ওই লক্ষ্যে। হোয়াট টু ডু বিফোর ডুইং আউটডোর অ্যাক্টিভিটি, তার কাজে যেতেই হবে, যাওয়ার আগে তাকে কতগুলো মানে মেজার নেব, যেমন ওয়ার এ হ্যাট অ্যান্ড লাইট ওয়েট, লাইট ফিটিং, লাইট কালার ক্লোথস, অ্যান্ড প্লেন
টু টেক ফ্রিকোয়েন্ট ব্রেকস ইন শেডি এরিয়াস, অর্থাৎ যখন কাজ করবে কাজের মাঝে মাঝে একটা ঠান্ডা এরিয়া যেখানে ছায়া আছে সেরকম এরিয়াতে সে কিছুক্ষণ করে রেস্ট নেবে, এটা হলো প্রিপেয়ারনেস। আর হোয়াট টু ডু হোয়াইল ডুইং আউটডোর অ্যাক্টিভিটি, যদি আউটডোর অ্যাক্টিভিটি করতে হয় তখন কি করবে, এবং ডাব্লিউবিজিটি যদি বেশি হাই হয় সে আউটডোর অ্যাক্টিভিটি শুড বি রিডিউসড, অর্থাৎ এক্সারসাইজ অথবা শরীরে পরিশ্রম এই কাজগুলো কম করতে হবে। এবং আরেকটা হলো ড্রিঙ্ক প্লেন্টি ওয়াটার, ইলেকট্রোলাইটস অ্যান্ড ডন্ট গেট টু মাচ সান, এবং সানে বেশি এক্সপোজ হওয়ার সুযোগ নাই বা সুযোগ মানে করা উচিত না। তাহলে এই যে প্রিভেন্টিভ মেজার্স, ইট ডিপেন্ডস অন WBGT অফ দ্যাট এনভায়রনমেন্ট, এবং এটার কতগুলো রিডিং আছে এবং সেই রিডিংটা আমরা খেয়াল রাখবো, যেহেতু এটা আমাদের সাধারণ জনগোষ্ঠীর জন্য বোধহয় অ্যাপ্লিকেবল না, এটা পার্টিকুলার প্রফেশনে পার্টিকুলার, যেমন অ্যাথলেটস, আর্মি, এদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তারা খুব স্ট্রেনিয়াস এক্সারসাইজ করে। আমাদের দেশেও কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের সাধারণ জনগোষ্ঠী অনেক সময় স্ট্রেনিয়াস এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কিন্তু সেই স্কোপ আমাদের নাই, সেরকম এনভায়রনমেন্টও নাই। তবে একটাই কথা, যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি খুব বেশি হয় আমরা সান এক্সপোজ কমাই দেবো, হেভি ওয়ার্কের ডিউরেশনটা কমাবো, ইন বিটুইন ওয়ার্ক আমরা ঠান্ডা এনভায়রনমেন্টে যাব, ইন বিটুইন ওয়ার্ক আমরা প্লেন্টি ফ্লুইড ইনটেক করবো, ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইড খাওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা যেন অসুস্থ না হই। আর যদি অনেক সময় হিট এক্সজশন হয় সঙ্গে সঙ্গে কাজ রেখে আমরা রেস্টে চলে যাব। একটা জিনিস, পেশেন্ট যদি কখনো লেথার্জিক কনফিউজড হয় তখন হিট এক্সজশন চিন্তা করব, এবং তার যদি সুইটিং হয় এবং কুল কুল টেম্পারেচার স্কিন হয়। অন দ্য আদার হ্যান্ড, টেম্পারেচার খুব বেশি হট, স্কিন ইজ ড্রাই, নো সুইটি, পেশেন্ট কনফিউজ, ডিসওরিয়েন্টেড এবং লস অফ কনসিয়াসনেস, পেশেন্ট চিলড্রেন আর ভালনারেবল গ্রুপ, এবং তার অবভিয়াস ফিভারের তেমন কোনো কারণ দেখছি না, in that case think about it is heat stroke, and immediate hospital admission is must, preferably in ICU management. তবে যদি অন্য কোনো কমপ্লিকেশন লাইক কার্ডিয়াক কমপ্লিকেশন থাকলে তখন কার্ডিয়াক ইউনিট মে বি প্রিফার্ড। সো ডিয়ার অডিয়েন্স, আমরা হিট স্ট্রোক সম্পর্কে কিছু বলার চেষ্টা করেছি, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, কারণ আমরা কিন্তু হিট স্ট্রোক যদিও এবার হয়েছে, কিন্তু আমরা ওইভাবে কিন্তু ডায়াগনোসিস, যে পেপার পত্রিকাতে এসেছে আজ 10 জন 3 জন মারা গেছে, কিন্তু অন হট গ্রাউন্ড তাদের ডায়াগনোসিস করা হলো, তাদের কি কমপ্লিকেশন ডেভেলপ করলো, কি মেজার নেওয়া হলো, মেজার নেওয়া সত্ত্বেও কেন মারা গেল, এটসেট্রা, এই স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদের নাই। আমাদের মোস্ট অফ দা যে কমান্ড গুলো আসতেছে সব পেপার পত্রিকা ওরিয়েন্টেড, হসপিটাল বেস স্টাডি আমার জানা নাই। স্টিল যেহেতু টেম্পারেচার অনেক বেশি আর আমাদের দেশে পপুলেশনও বেশি, সো ভালনারেবল গ্রুপ ও অনেক বেশি, so there may be every chance of developing heat stroke in such environmental temperature, particularly in children or in elderly group or in pregnant group or having chronic illness or disabled condition, particularly CKD or COPD. These are very alarming clinical scenario, and these groups of patients are vulnerable every chance of developing such calamities, এবং সো আমাদের উচিত হবে এরকম টেম্পারেচার যদি আবারও ভবিষ্যতে হয় আমরা সতর্ক থাকবো, আমরা প্লেন্টি ফ্লুইড ইনটেক করবো, প্রয়োজনে আমরা সল্ট কন্টেনিং ফ্লুইড গ্রহণ করব, এবং সতর্ক থাকবো, খেয়াল রাখবো। সতর্ক থাকলে কিছু প্রিভেন্টিভ মেজার নিলে আমরা এই সমস্ত জটিলতা অনেকাংশে কমাতে পারবো। স্যার, হিট স্ট্রোকের লক্ষণগুলো আবার একটু বলবেন, বা সিমটমস গুলো? হ্যাঁ, সিমটমস হলো পেশেন্ট খুব লেথার্জিক হবে, উইক হবে, কনফিউজড থাকতে পারে, ডিসওরিয়েন্টেড থাকতে পারে, লস অফ কনসিয়াসনেস থাকবে, কোর টেম্পারেচারটা অনেক হাই থাকবে, স্কিন ড্রাই থাকবে, সুইটি হবে না,
আহ, তার ভাইটাল অর্গান ডিসফাংশন যেমন একাই হতে পারে, লিভার ডিসফাংশন হেপাটিক গ্লিকোমা হতে পারে, কোয়াগুলোপ্যাথি হতে পারে, ব্লিডিং হতে পারে, নিউরোলজিক্যাল এনি কাইন্ড অফ সিমটম আসতে পারে, ডিজোরিয়েন্টেশন, কনভার্সন, এটসেট্রা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ওই ভদ্রলোক গত 2 দিন আগেও ভালো ছিল, তার ব্লাড প্রেশার ঠিক আছে, তার ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারগ্লাইসিমিয়া না, হাইপোগ্লাইসিমিয়া না, প্রেশার কন্ট্রোল, স্ট্রোক না, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নাই, সোর থ্রোট নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো গত 1 দিন 2 দিনে। এবং হিস্ট্রি নিয়ে দেখা গেল উনি হাই টেম্পারেচার, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল হাই টেম্পারেচারে এক্সপোজ ছিলেন, অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছেন, আনঅ্যাকাস্টমড এক্সারসাইজ করেছেন, হয়তো ফ্লুইড মতে সাপ্লিমেন্টেশন হয় নাই, ইলেকট্রাইটস কন্টেইন ফ্লুইড খান নাই, এবং হঠাৎ করে অসুস্থ, তখন আমরা চিন্তা করব দিস পার্সন মাইট হ্যাভ হিট স্ট্রোক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখা যাচ্ছে কোনো ডায়াবেটিক পেশেন্টের যদি এরকম একটা সিচুয়েশন হয়, ওই মোমেন্টে কি আরবিএস চেক করে যদি দেখা যায় যে তার ডায়াবেটিস লেভেল বেড়ে গেছে, সেক্ষেত্রে স্যার কি করা যেতে পারে, বা ডায়াবেটিস লেভেল কমে গেছে সেই ক্ষেত্রে না কি না, করা যেতে পারে? এখন আপনার প্রশ্নটা কিন্তু ক্লিন কাট। আমরা দেখলাম তার হাইপারগ্লাইসেমিয়া অথবা হাইপোগ্লাইসেমিয়া, ক্লিন কাট। হাইপোগ্লাইসেমিয়া হলে ইমিডিয়েট 25% অথবা 50% গ্লুকোজ দিয়ে দেবো, ইমিডিয়েট ওকে ইমিডিয়েট। এবং স্যার। এবং ডিহাইড্রেশন থাকলে আমরা সেটাকে হাইড্রেট করার চেষ্টা করবো, ইলেকট্রোলাইসটা করে দেখবো, সোডিয়াম কম থাকলে সোডিয়াম দেওয়ার চেষ্টা করবো। আর যদি হাইপারগ্লাইসেমিয়া হয়, ইন দ্যাট কেস হাইপারগ্লাইসেমিয়াটা কনফার্ম করে নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রেট করবো, এট দ্য সেম টাইম ইনসুলিন শুরু করে দেবো। স্যার সেটা কি ড্রিপে দিব আমরা, নাকি একদম সাবকিউটেনিয়াস যেরকম আমরা ইউজ করি? না না, এখানে ডিপেন্ডিং অন আদার আদার বায়োকেমিক্যাল চেঞ্জেস, তার পটাশিয়ামটা কেমন, তার বাইকার্বনেটটা কেমন, এটা দেখার চেষ্টা করব। এবং এট দ্য সেম টাইম পেশেন্ট কনফিউজ কিনা, ডিজোরিয়েন্ট কিনা, ফ্লুইড ইনটেক করতে পারবে কিনা, মুখে খেতে পারবে কিনা, এবং ব্লাড সুগার ভেরি হাই কিনা। ইন দ্যাট কেস আমরা যদি মনে করি তাকে প্রথমে ইনফিউশন পাম্পে দিব, আমরা টু আর্লি দিতে পারি, ইনফিউশন পাম্পও দিতে পারি, আমরা টু আর্লি মনিটর করব এবং ইনসুলিন অ্যাডজাস্ট করব। এবং যখন ব্লাড সুগার 300 চলে আসলো, তখন আমরা হয়তো রুটিন রুটিন ইয়েতে চলে যাবো, ডেক্সট্রোজ কন্টেন্ট ফ্লুইড দিয়ে রুটিন, জাস্ট লাইক দ্যাট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যদিও কিটোন বডি না থাকলে তো কিটোঅ্যাসিডোসিস বলতে পারবো না, এক্সেস কিটোন বডি থাকতে হবে। স্টিল ম্যানেজমেন্ট ইন দ্য লাইন অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ওখানে আমরা আরো সিরিয়াসলি করব। এখানে হয়তো একটু রিল্যাক্স থাকতে পারবো, তারপরেও আমরা ক্লোজ মনিটরিং, বিশেষ করে সুগার, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, এই তিনটা আমরা দেখবো। পাশাপাশি ব্লাড কাউন্টও দেখবো, কোনো ইনফেকশন আছে কিনা, ডিহাইড্রেশন দেখবো, সোডিয়াম দেখবো, পটাশিয়াম দেখবো, বাইকার্বনেট দেখবো, দেখে আমরা ম্যানেজ করবো। অর্থাৎ একটা কম্বিনেশন, মানে ডায়াবেটিক কিটোসিস, হাইপোগ্লাইসেমিয়া অথবা হিট স্ট্রোক। আসলে এই অনেক কন্ডিশন কিন্তু খুব মিক্স আপ থাকে, কারণ যে পেশেন্টটা ক্রনিক ডায়াবেটিস আনকন্ট্রোল, তার কিন্তু ডায়াবেটিসের ইটসেলফ একটা কমপ্লিকেশন দিতে পারে। এট দ্য সেম টাইম এই ভদ্রলোক ভালনারেবল এনভায়রনমেন্টে, হট এনভায়রনমেন্টে এক্সপোজড হয়েছে। সো হিট স্ট্রোকের কিছু কম্পোনেন্ট, আবার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অথবা ভেরি হাই ব্লাড সুগার এর কিছু কম্পোনেন্ট একসাথে তাকে আরো বেশি ভালনারেবল করে তুলছে এবং আরো প্রবলেম করে তুলছে। সেক্ষেত্রে আমরা ক্লোজ মনিটরিং করবো এবং সব প্যারামিটারই দেখার চেষ্টা করবো এবং ম্যানেজ করার চেষ্টা করবো। নির্দিষ্ট একটি ওয়েতে ম্যানেজ করা সম্ভব না, সব সাইডই কভার করতে হবে। স্যার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার যে হিট স্ট্রোকের পেশেন্ট গুলা, এদেরকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কুলিং প্রসেসে নিয়ে যাব, নাকি গ্রাজুয়ালি সেটা আস্তে আস্তে কুলিং Yes, প্রসেসে যখন আমি চিন্তা করবো যখন আমি চিন্তা করবো হিট এক্সেশন অথবা হিট স্ট্রোক এবং আন্ডারলাইন এমন কোনো কন্ডিশন নাই যেটা হিট স্ট্রোক করছে, আন্ডারলাইন অন্য কোনো ইনডেক্স নাই, তখন আমরা ইমিডিয়েটলি কুলিং মেজারে চলে যাব। একটা সুন্দর রুমে নিয়ে যাব যেখানে টেম্পারেচার একটু কম, যেখানে ফ্যান আছে অথবা এসি আছে, যেখানে কোল্ড ওয়াটার দিব, আইভি দিতে পারি, আইস কোল্ড দিতে পারি, এটসেট্রা। এই মেজারের মাধ্যমে তার হিটটা লস করা হবে এবং আলটিমেটলি কোর টেম্পারেচার ফল করবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু এখানে আলাইকুম। শুধু একটা জিনিস আপনারা মনে রাখুন, একটা জিনিস মনে রাখার মতো একটা জিনিস, ফিভার এবং হিট স্ট্রোক দুইটি কন্ডিশনই কোর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, খেয়াল করুন। ইন কেস অফ ফিভার, সেট পয়েন্ট টেম্পারেচার রেগুলেটিং সেট পয়েন্টটা হাই আপ, ইন কেস অফ স্ট্রোক নর্মাল। এই হাই আপ হওয়ার জন্য
বডি করে কি টেম্পারেচারটা ধরে রাখার চেষ্টা করে। যখনই অ্যান্টিবায়োটিক খাবো তখন এই সেট পয়েন্ট আগে প্রথমে ফল করবে, তারপর বডি করবে কি যে আমার অনেক টেম্পারেচার বের করে দাও, পেরিফেরাল সার্কুলেশন বেড়ে যাবে, সোয়েটিং এর মাধ্যমে হিট লস করবে। কিন্তু ইন কেস অফ হিট স্ট্রোক সেট পয়েন্টটা সেম থাকাতে বডি কিন্তু মনেই করতেছে না তার টেম্পারেচার বেশি, সো তার হিট লস করার কোনো দরকার নাই। এখন হিট লস করার দরকার নেই ভালো কথা, কিন্তু বডিতে তো টেম্পারেচার বেশি, তখন ভাইটাল অর্গানগুলো এই হাই টেম্পারেচার এক্সপোজড হয়ে ডিসফাংশন হয়ে ভাইটাল অর্গান ইনজুরি হয়ে পেশেন্ট ডেথ হচ্ছে। এটা হলো মূল কথা। আর আমার কোনো কথা জানার দরকার নেই, শুধু এই ফিভার এবং হিট স্ট্রোকের বেসিক আন্ডারলাইন প্যাথোজেনেসিস মেকানিজমটা কি এবং কি ঘটে এটা আমরা জানলেই চলবে। এবং হিট স্ট্রোক কখন সাসপেক্ট করবো, কোনো একটা ভালনারেবল গ্রুপ অফ পার্সন যদি এরকম একটা এনভায়রনমেন্টে এক্সপোজড হয়, অবভিয়াস টেম্পারেচার বাড়ার অন্য কোনো কারণ না পাই, লেভেল হিম অ্যাজ হিট স্ট্রোক এবং ম্যানেজ হিম অ্যাকর্ডিংলি। এটা হলো মূল কথা আমি মনে করি। এনএসআইডি কি একেবারেই দিব না স্যার আমরা? স্যার এনএসআইডি কি আমরা একেবারে ইউজ করি না? না, আমি বুঝতে পারলাম না কি যেন বললেন। স্যার এনএসআইডিটা কি আমরা একেবারে ইউজ করবো না স্যার? না, এনএসআইডি এবং অ্যান্টিবায়োটিক ইউজ করতে নিষেধ করেছেন। ও জি স্যার, থ্যাংক ইউ। কারণটা হলো কি, আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন কিন্তু আগে হয় সেট পয়েন্টটা ডাউন হয়, এখানে সেট পয়েন্ট ডাউন হওয়ার কোনো সুযোগ নাই, সো এনএসআইডি প্যারাসিটামল কাজ করবে না। হ্যাঁ স্যার হিট স্ট্রোকের পেশেন্ট গুলোর কি স্যার মানে সাধারণত মানে মানে প্রেশার কি সবসময় কম থাকবে, মানে টেম্পারেচার বাড়লে কি মানে ওনাদের কি সবসময় মানে হাইপোটেনশন থাকবে কিনা স্যার? না না না, সবসময় হাইপারটেনশন নাও থাকতে পারে, কিন্তু এটা ভেরি করে, ক্লিনিক্যাল ফাইন্ডিং ভেরি করে। তিনটা ফাইন্ডিং ইম্পর্টেন্ট, নিউরোলজিক্যাল ডিসফাংশন খুব ইম্পর্টেন্ট, কোর্টিসলটা বাড়বে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আর এনভায়রনমেন্টাল বেশি থাকতে হয়। দেখেন আরেকটা বলি, একটা কোর টেম্পারেচার বাড়বে, এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা বেশি থাকে, আর একটা নিউরোলজিক্যাল ডিসফাংশন থাকে, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এটা হিট স্ট্রোক, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। স্যার আমরা কি নরমাল স্যালাইন দিব? এটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে নরমাল স্যালাইন দিব এরকম কিছু স্যার? না না, এখানে বলছে যদি আপনি যদি মনে করেন সোডিয়াম লস আছে সেক্ষেত্রে নর্মাল স্যালাইন দেবো, তবে সোডিয়াম লস না থাকলে নর্মাল স্যালাইন দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে কুল ওয়াটার আপনার গ্যাস্ট্রিক ক্যাবেজের মাধ্যমে দিতে পারি, ঠান্ডা পানি স্টমাকে ঢুকাই দিলাম, এবং সেটা কিন্তু আমাদের হিট লস করবে এই ঠান্ডা পানির মাধ্যমে। আর একটা বলছে যে আইভি আমরা ঠান্ডা ওয়াটার দিতে পারি, কুল ওয়াটার দিতে পারি। সেক্ষেত্রে পেশেন্ট যদি নন ডায়াবেটিক হয় গ্লুকোজ কন্টেন্ট ফ্লুইড দেওয়া যেতে পারে, আর পেশেন্ট যদি ডায়াবেটিক হয় সেক্ষেত্রে সোডিয়াম যদি নর্মাল থাকে সেক্ষেত্রেও নর্মাল স্যালাইন দেওয়া যাবে, তবে নর্মাল স্যালাইন এবং ওষুধ না দেওয়া আমরা জাস্ট কোল্ড ওয়াটার আইভি দিতে পারি, যেহেতু মার্কেটে এর মধ্যে অ্যাভেলেবল না। হাইপোটেনশন থাকে স্যার, তাহলে কি নরমাল স্যালাইন দিব? হ্যাঁ, পেশেন্টের হাইপারটেনশন থাকলে তখন হাইপারটেনশন কারণটা বের করার চেষ্টা করবে এবং নর্মাল স্যালাইন। নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট হলে আমরা কি জার্কের ভূমিকা কি এখানে? Yes, neurological assessment level of consciousness দেখো, level of consciousness most important, pulse by blood pressure, temperature, respiration, vital sign তো অবশ্যই ইম্পর্টেন্ট। এর বাইরে আমরা যেটা দেখবো, জার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লান্টার রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে মনে রাখবেন, প্লান্টার পেশেন্ট যখন কনফিউজড হয় তখন জার্ক এবং প্লান্টার রেসপন্স অনেক সময় গাইড দেয় না। একমাত্র ফোকাল নিউরোলজিক্যাল যদি ডেফিসিট হয় তখন কিন্তু আপনাকে এগুলো গাইড করবে, কিন্তু পেশেন্ট যদি কনফিউজ থাকে তখন এই ফাইন্ডিং গুলো খুব মিক্সড আপ হয়, অনেক সময় টু দা মানে সরাসরি আমরা ইয়া করতে পারি না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সারাউন্ডিংস, ক্লিনিক্যাল মেথড, আদার ফাইন্ডিংস করে এটা করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, সাধারণত স্যার এই যে পত্রিকাতে যেটা দেখলাম স্যার, বিশেষ করে যারা কৃষক একদম রোদের মধ্যে কাজ করতে যায় অথবা স্যার যারা দিন মজুর রিক্সা চালায়, মানে ওদের মধ্যে এই প্রবণতা হিটস্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি দেখলাম। সেক্ষেত্রে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা স্যার? তারা আমি আবারও বলছি, যারা স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি করে, যারা রিক্সা চালায়, যারা ডে লেবারার, এরকম এনভায়রনমেন্টে অবশ্যই কাজ করা উচিত না, এবং কাজ করলেও তাদের অ্যাক্লিমেটাইজেশন করা উচিত, মানে অভ্যস্ত করে করা উচিত, অথবা তাদের হয়তো কাজ করলো একটা
পর্যাপ্ত পানি খেলো, একটু বাতাস খেলো, টেম্পারেচার কমে আসলো, আবার গেল। এরকম একটা টেকনিক। তা না যদি 6 ঘন্টা 8 ঘন্টা যদি এরকম একটা ওয়ান এনভায়রনমেন্টে কেউ কাজ করে, তার অবশ্যই কিন্তু এরকম একটা প্রবলেম হতে পারে। স্যার কর্টিকোস্টেরয়েডের কোনো রোল আছে হিট স্ট্রোকের? স্ট্রোকের স্যার কর্টিকোস্টেরয়েডের কি কোনো রোল আছে হিট স্ট্রোকের? না, কোনো রোল নেই। না, হিট স্ট্রোকে কর্টিকোস্টেরয়েড রোল নেই। আর একটা জিনিস, একটা লোক দিনে কয়টা নর্মাল স্যালাইন খেতে পারবে? আসলে নর্মাল স্যালাইন আমাদের আমাদের সকলের একটা প্রবণতা হলো কি, বা একটু স্যালাইন প্যাকেট খেলাম, প্রেশারটাও সুন্দর হয়ে গেল, শরীরে খুব শক্তি পেলাম। আমার মনে হয় যে ফ্লুইড লসের কোনো ইভিডেন্স না থাকলে, সেটা সুইটিং এর মাধ্যমে হোক, ডিহাইড্রেশনের মাধ্যমে হোক, ফাস্টিং এর মাধ্যমেই হোক, ডায়রিয়া ভমিটিং এর মাধ্যমেই হোক, ফ্লুইড লস যদি কোনোভাবে না থাকে, তার তো ওর স্যালাইন খাওয়ার কোনোই যুক্তি নাই। ফ্লুইড লস থাকলে অবশ্যই খেতে হবে, অবভিয়াস মেকানিজম থাকলে। ফ্লুইড লসে 5 বার ডায়রি হয়েছে, 5 বার বমি হয়েছে, তখন আমি যদি নন ডায়াবেটিক হই তাহলে ওর স্যালাইন খাবো, ডায়াবেটিক হলে রাইস স্যালাইন খাবো। কিন্তু অহেতুক শরীরটাকে ভালো রাখার জন্য প্রতিদিন সকাল বিকাল 2টা করে স্যালাইন খেলাম, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত না, মোটেই না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যালো বলেন। স্যার। স্যার একটা অনেক পেশেন্ট বলে যে প্রচুর তাদের ঘামায়, তাদের কি স্যার ওরসালাইন খাওয়া যেতে পারে? অনেক যদি ঘামায় প্রচুর। প্রচুর ঘামায়, অনেক পার্সনের ঘামায়, সেটা খুবই এক্সেপশনাল, শতকরা 2-1 জন। দিস আর নট কনসিডার এজ নর্মাল। মোর দেন 95% পপুলেশনের তো আর ঘামে না। সো হঠাৎ দেখা যায় 2-1% দেখা যায় প্রচুর ঘামে, তাদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হতে পারে। কিন্তু ইউজুয়াল যে কথাটা বলবো, মোর দেন 95% পপুলেশনে কিন্তু এক্সেস সুইটিং হয় না, তাদের ক্ষেত্রে না। এক্সেপশনাল যদি একজন থাকে তাদের ক্ষেত্রে, যেমন অনেক হেলদি ইন্ডিভিজুয়াল কিন্তু টেম্পারেচার 100 পয়েন্ট সামথিং থাকে। আমার এক বন্ধু এখন আর্মিতে আছে, তার আর্মিতে রিটায়ার্ড, তার টেম্পারেচার সবসময় বেশি থাকে 100। সে ছাত্র জীবন থেকে দেখে আসছে, কিন্তু সে তো পারফেক্টলি অল রাইট। সে ওই শতকরা 95 ভিতরে পড়ে নাই, শতকরা ওই লেস দেন 5% এর মধ্যে পড়ছে। এবং ওই টেম্পারেচার তার জন্য নরমাল। তাকে আমরা অ্যাবনর্মাল বলবো না, কারণ ওই টেম্পারেচার সে সারা লাইফ কাটাচ্ছে সুস্থতার সাথে। তাকে আমি ওই জ্বর লেভেল করে তাকে প্যারাসিটামল খাবো এগুলা কোনোই দরকার নেই। এই জন্যই বলতেছি যে আহ, একজন 2 জন হঠাৎ খুব বেশি ঘামলো, আমরা তার ক্ষেত্রে স্পেশাল মেজার নিব, কিন্তু এটাকে জেনারেলাইজ করবো না। স্যার যারা মানে এক্ষেত্রে স্যার আপনারা প্রচন্ড কি গরম থাকে স্যার, প্রচন্ড গরমে ঘামালে স্যার মানে আমরা কিভাবে এটা ইয়ে করবো ডিহাইড্রেশনটা? না, প্রচন্ড গরমে যদি আপনি এক্সপোজড হন, ঘামান, সেক্ষেত্রে ওর স্যালাইন খেতে পারেন, শরবত, চিনি শরবত খেতে পারেন, একটু অ্যাকসেন্টেড লবণ দিয়ে ওর স্যালাইনই হয়ে গেল, আপনি খেতে পারেন, অবশ্যই খেতে পারবেন। অনেকে ডাব ওয়াটার খায় গ্রামে, স্যার খেতে পারবেন, কারণ স্যার দুধটা এখানে অত্যন্ত যে ভালো। স্ট্রোক কথাটা বলছে স্যার, স্যার আপনি কি শুনছেন? হ্যাঁ, শুনছি। হ্যালো স্যার, এখানে যে হ্যাঁ, বলেন। স্ট্রোক কথাটা বলছে, এখানে এখানে স্যার এই যে নিউরোলজিক্যাল যদি ডেফিসিট হয়, এখানে কি হ্যাঁ, হিটটা কারেকশন হওয়ার পরে কি নর্মাল টেম্পারেচার আসার পর কি পেশেন্টের সিমটম গুলো সবই রিলিফ হবে স্যার? এই স্ট্রোক শব্দটা আসছে নিউরোলজিক্যাল ডিসফাংশন থেকে, মানে এক্সেস টেম্পারেচারে, হাই টেম্পারেচারে এক্সপোজড হওয়ার জন্য স্ট্রোক লাইক প্রেজেন্টেশন, দ্যাট ইজ হিট স্ট্রোক। আফটার কারেকশন অফ এভরিথিং, পেশেন্ট কমপ্লিটলি অল রাইট হবে। এখানে সাধারণত অর্গানিক কোনো লিশন থাকে না, সাধারণত থাকে। তবে জটিলতা হয় কিন্তু হতে পারে, যেন একেআই হতে পারে, লিভার ডিসফাংশন হতে পারে, সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে, কারণ সার্কুলেশনটা কমে যায়, ইসকেমিক স্ট্রোক হতে পারে অথবা হিমোরেজিক স্ট্রোক হতে পারে। কিন্তু ইউজুয়ালি দেখা যায় অর্গানিক লিশন থাকে না এবং পেশেন্ট রিকভারি করে। তবে যদি অর্গানিক লিশন থাকে এবং খুব বেশি থাকে, যেমন একাই মর্টালিটি সেখানে 20%, 30%, 40%, অনেক বেশি হতে পারে, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, অনেক কিছুই হতে পারে, আবার হয়তো অনেক নাও হতে পারে। স্যার পেশেন্টের যদি ক্ষেত্রে যে এরকম কোনো হাত যদি ঘামে সেক্ষেত্রে ড্রাই কেয়ার ক্রিম এগুলা দেওয়া যেতে পারে? হাত ঘামলে যে হাত ঘামলে ড্রাই কেয়ার ক্রিম যেগুলো আছে। আমার মনে হয় দরকার নেই। বেশি ঘামলে একটু স্যার পানি খাবে, তবে অর্সালেন খাবে। বলেন। স্যার স্যার যে যদি এই ধরনের কোনো মানে মেজর কমপ্লিকেশন কিছু না হয়, তাহলে ইউজুয়ালি পেশেন্টের রিকভার করতে কতক্ষণ টাইম লাগতে পারে স্যার? 24 না, আওয়ার্স বা 48? মেজর এরকম কমপ্লিকেশন কতক্ষণ আমরা আসলে আমরা দেখছি মোস্ট অফ দ্য পেশেন্ট উইদিন 3 days এর ভিতরে কমপ্লিট রিকভারি করে যায়। তার মানে স্যার অবজারভেশনের জন্য আমরা 72 আওয়ার্স মানে পেশেন্টকে রাখতে পারি আর কি। অবশ্যই,
অবশ্যই আমি তো মনে করি যে কোনো ইলনেসেই একদিন কখনো সাফিসিয়েন্ট টাইম না, অ্যাটলিস্ট 72 আওয়ার্স ফলো আপ করা উচিত। আপনাদের কাছে যে কোনো পেশেন্টই আসুক, মনে করেন যে ডায়রিয়ার পেশেন্ট আসলো, পয়জনিং এর পেশেন্ট আসলো, যেটাই হোক, 24 ঘন্টা নট সাফিসিয়েন্ট টাইম, অ্যাটলিস্ট 72 আওয়ার্স ফলো আপ করা দরকার। আপনি টেনশন মুক্ত থাকবেন। নইলে 18 ঘন্টা 24 ঘন্টা পরে চলে গেলে আপনি টেনশনে থাকবেন। পেশেন্টের আউটকামটা কেমন হলো, এবং অনেক সময় পেশেন্টের প্রবলেম হতে পারে, আপনি হয়তো ফলো আপ করতে পারবেন না। সো আমি মনে করি যে কোনো ক্ষেত্রেই 72 আওয়ার্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর প্রপার ফলো আপ এন্ড টেনশন মুক্ত থাকার জন্য এটা হলো খুব ভালো টাইম একটা। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার এই ফিভারের যে একটা ডেফিনেশন দিয়েছেন, এটা কি কোন সোর্স থেকে নিয়েছেন? কোন ফ্লোর না, যে কোনো, এটা এক্সাক্ট আমি এখন বলতে পারবো না, বই থেকেই নিয়ে এটা। আমরা সাধারণত 97 থেকে 99 বলি, কিন্তু এখন আমরা 99.5, ইভিন অনেক বইতে 99.8 পর্যন্ত বলেছে, পার্টিকুলার ইভিনিং টেম্পারেচার। তবে ফিভার সকালে কম থাকে, সন্ধ্যায় বেশি থাকে, এটা সব বইতে লেখা আছে, এটা সব বইতে লেখা আছে। আর আগে আমরা 99-এর উপরে উঠলে টেম্পারেচার হাই ফিভার মানে ফিভার বলতাম, কিন্তু সেটা এখন একটু বেড়ে গেছে 99.5 অথবা 99 কিছু কিছু বইতে 99.8 বা 9 পর্যন্ত বলা আছে। এক্সাক্ট আমি বইটার নাম বলতে পারতেছি না, আপনি দেখে নেবেন। এটা আসসালামু আলাইকুম স্যার। কোনো ফেক না, স্যার, এটা true। হ্যাঁ, ডেফিনেশনটা বোধহয় হ্যারিসনের স্যার, হ্যারিসনে আছে স্যার এটা। কে বলছেন? স্যার আমি ডাক্তার মুনতাসির। মুনতাসির, আচ্ছা আচ্ছা। জি। না ঠিক আছে, এটা টেক্সট বুক থেকে না, প্রত্যেকটা হ্যাঁ তথ্য। স্যার, হ্যারিসনে আছে স্যার এটা, এই ডেফিনেশনটা। আচ্ছা, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।